নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা একাদশ শতাব্দীর এক অসামান্য দার্শনিক রত্ন নিয়ে কথা বলবো। আর সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হল সম্প্রতি এর একটি দুর্দান্ত আধুনিক মৈথিলি অনুবাদ প্রকাশ পেয়েছে। মানে হাজার বছর আগের সেই গভীর চিন্তাধারার সাথে আধুনিক ভাষার এক দারুণ মেলবন্ধন। চলুন শুরু করা যাক। আচ্ছা, এবার মূল কথায় আসা যাক। কিভাবে গজেন্দ্র ঠাকুরের করা এই অনুবাদটি প্রাচীন দর্শন আর আধুনিক ভাষাগত পুনর্জাগরণের মধ্যে একটা সেতু তৈরি করল? বিষয়টা কিন্তু বেশ কৌতূহল জাগানো, তাই না? হাজার বছরের পুরনো ভীষণ জটিল একটা দার্শনিক বিতর্ক, আর সেটার অনুবাদ কিভাবে একটা আধুনিক ভাষার সাহিত্যিক সামর্থ্যকে পুরোপুরি নতুন করে চেনাতে পারে, আজ আমরা সেই রহস্যটাই ধাপে ধাপে উদ্ঘাটন করব। তো আজকের আলোচনার রূপরেখাটা খুব সাধারণ। প্রথমে আমরা দেখব এই হাজার বছরের পুরনো গ্রন্থের ঘরে ফেরা, তারপর সেই মহান দার্শনিক বিতর্ক, ক্ষণিকতাবাদী বিশ্বের খণ্ডন আর চিরস্থায়ী সত্তার প্রতিষ্ঠা নিয়ে কথা বলব। আর শেষ ভাগে থাকবে সাংস্কৃতিক পুনর্জাগরণ হিসাবে এই অনুবাদের গুরুত্ব এবং মৈথিলি ভাষার ভবিষ্যৎ। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে 1000 বছরের পুরনো গ্রন্থের ঘরে ফেরা। একটু কল্পনায় পিছিয়ে যায় চলু। সময়টা একাদশ শতাব্দী, মিথিলার কারিয়ান গ্রাম। ভাবলে অবাক লাগে, প্রায় 1000 বছর ধরে সংস্কৃত ভাষার কঠিন আবরণে আটকে থাকার পর বিদেহ থেকে প্রকাশিত গজেন্দ্র ঠাকুরের এই মৈথিলি অনুবাদটি কিন্তু আক্ষরিক অর্থেই একটা ঘরে ফেরা। কেন বলছি কথা? কারণ মূল গ্রন্থটির প্রণেতার জন্মস্থানই তো এই মিথিলা। এত শতাব্দী পর এই অনুবাদের হাত ধরে বইটি যেন শেষমেশ তার নিজের মাতৃভূমিতেই ফিরে এলো। ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু দেখা যাক। সেই সময়ে ন্যায়বৈশেষিক আর বৌদ্ধ দার্শনিকদের মধ্যে প্রায় 1000 বছর ধরে একটা তীব্র তাত্ত্বিক লড়াই চলছিল। ঠিক সেই সন্ধিক্ষণেই মহান ন্যায়িক উদয়নাচার্য এই অসামান্য গ্রন্থটি লিখেছিলেন। তার মূল লক্ষ্যই ছিল একদম অকাট্য যুক্তি দিয়ে বৌদ্ধ দর্শনের মতবাদগুলোকে বিশ্লেষণ করে খণ্ডন করা। বলতে পারেন এটা ছিল সেই সময়ের বুদ্ধিবৃত্তিক জগতের এক চূড়ান্ত লড়াই। আর এখান থেকেই আমরা প্রবেশ করছি দ্বিতীয় পর্বে, মহান দার্শনিক বিতর্ক। একটা কথা পরিষ্কার করা দরকার, মূল সংস্কৃত গ্রন্থটি কিন্তু নিছক কোনো নিরস তর্ক বিতর্ক নয়। এটা রীতিমতো সুসংগঠিত এক জ্ঞানের নাটক। উদয়নাচার্য খুব ছক কষে 4টে ভিন্ন যৌক্তিক লড়াইয়ের অবতারণা করেছেন। এই 4টে স্তম্ভ হল ক্ষণিকত্ববাদের খণ্ডন, বিজ্ঞানবাদের খণ্ডন, গুণ ও দ্রব্যের পার্থক্য প্রমাণ এবং সবশেষে আত্মার অস্তিত্বহীনতার তত্ত্ব বাতিল করে সত্তা বা ঈশ্বরের বাস্তবতা প্রতিষ্ঠা। এর প্রতিটা স্তম্ভই কিন্তু গভীর চিন্তার খোরাক যোগায়। আর হ্যাঁ, দর্শনের মতো এত গুরু গম্ভীর বিষয়েও যে দারুণ সাহিত্যিক ছোঁয়া থাকতে পারে, সেটা উদয়নাচার্যের লেখা না পড়লে বিশ্বাস করা কঠিন। শূন্যবাদীদের সমালোচনা করতে গিয়ে তিনি একটা অদ্ভুত সুন্দর উপমা দিয়েছেন। তিনি বলছেন, চোখের সামনে প্রাসাদের গেটে একটা জলজ্জান্ত হাতি দাঁড়িয়ে আছে, আর একজন মূর্খ সেটাকে দেখে অন্ধকার বা মেঘ বলে ভুল করছে, আর শেষমেশ দাবি করছে যে সেখানে আদতে কিছুই নাই। বুঝতেই পারছেন ব্যঙ্গটা কতটা তীক্ষ্ণ। এটা শুধু শুষ্ক যুক্তি নয়, চমৎকার একটা সাহিত্য রসেরও স্বাদ দেয়। এবার চলুন আমাদের তৃতীয় পর্বে, ক্ষণিকতাবাদী বিশ্বের খণ্ডন। এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে। যদি সবকিছুই ক্ষণস্থায়ী হয়, মানে কেবল এক মুহূর্তের জন্য টিকে থাকে, তাহলে শস্যভাণ্ডারে সযত্নে রাখা একটা বীজ কিভাবে এত দীর্ঘ সময় পর মাঠে গিয়ে অঙ্কুরিত হতে পারে? উদয়নাচার্য এই বীজ এবং অঙ্কুরের সহজ উপমাটা দিয়ে খুব শক্তভাবে প্রমাণ করেছেন যে কার্যকারণের জন্য বস্তুর একটা স্থায়িত্ব থাকাটা একেবারেই অপরিহার্য। বীজটা যদি মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়, তাহলে সেখান থেকে অঙ্কুর গজানো তো আক্ষরিক অর্থেই অসম্ভব, তাই না? দর্শনশাস্ত্রের আরেকটা বেশ গোলমেলে ধারণা হল এই অপোহবাদ বা বর্জনের তত্ত্ব। সোজা কথায় এই তত্ত্ব দাবি করে যে কোনো শব্দ উচ্চারণ করলে তা সরাসরি কোনো বস্তুকে বোঝায় না, বরং অন্য বস্তুগুলোর বর্জনকে বোঝায়। মানে গরু বলার অর্থ হল যা অগরু নয়। বেশ অদ্ভুত শোনাচ্ছে, তাই তো? উদয়নাচার্য অত্যন্ত যৌক্তিকভাবে এর বিরোধিতা করেছেন। তার মতে আমাদের যে কোনো অর্থপূর্ণ কাজের জন্য প্রকৃত বস্তু এবং ইতিবাচক জ্ঞান দরকার। একটা কলসি দেখলে আমরা ইতিবাচকভাবে সেটার দিকে এগিয়ে যাই, এটা ভেবে নয় যে এটা অকলসি নয়। এই যুক্তির রেশ ধরেই আমরা আসছি চতুর্থ পর্বে, চিরস্থায়ী সত্তার প্রতিষ্ঠা। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল বিজ্ঞানবাদ বা সাবজেক্টিভ আইডিয়ালিজমের ধারণা। এই যোগাচার বৌদ্ধ মতবাদ অনুযায়ী কেবল চেতনাই হল চূড়ান্ত সত্য, আর আমাদের চারপাশের এই যে গোটা বাহ্যিক জগৎ, এটা পুরোটাই অবাস্তব।
এর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে উদয়ানাচার্য ন্যায়দর্শনের আলোকে খুব জোর দিয়ে বলছেন যে বাহ্যিক বাস্তবতার কিন্তু একটা সম্পূর্ণ স্বাধীন অস্তিত্ব রয়েছে। এটা কোনোভাবেই চেতনার ওপর নির্ভরশীল নয়, বরং চেতনার কাজই হল সেই বাহ্যিক বস্তুকে আলোকিত বা প্রকাশ করা। এই দুটো ভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গিকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। একদিকে বৌদ্ধ দর্শন আত্মা বা স্রষ্টার ধারণাকে পুরোপুরি অস্বীকার করছে, অন্যদিকে রয়েছে ন্যায় বৈশেষিক দর্শনের সুনির্দিষ্ট যুক্তি। এখানে উদয়নাচার্যের তুরুপের দাস হল আমাদের স্মৃতি এবং পুনর্জ্ঞান বা চিনতে পারার ক্ষমতা। এই যে গতকালে কোনো অভিজ্ঞতা আমাদের আজকেও মনে থাকছে, এটা যৌক্তিকভাবে প্রমাণ করে যে আমাদের ভেতরে একটা চিরস্থায়ী সত্তা বা আত্মা রয়েছে, যা মোটেই ক্ষণস্থায়ী নয়। আর এটাই কিন্তু আমাদের যাবতীয় নৈতিক দায়বদ্ধতার মূল ভিত্তি। প্রাচীন দর্শন থেকে এবার একটু আধুনিক তত্ত্বের দিকে যাওয়া যাক। আমাদের পঞ্চম পর্ব, সাংস্কৃতিক পুনর্জাগরণ হিসেবে অনুবাদ। অনুবাদ তত্ত্বের বিখ্যাত প্রবক্তা স্লায়ার মাকার অনুবাদের দুটো মূল রাস্তার কথা বলেছিলেন, আর গজেন্দ্র ঠাকুর অত্যন্ত নিপুণভাবে এই দুটো রাস্তাতেই একসাথে হেঁটেছেন। একদিকে তিনি সংস্কৃতের কঠিন দার্শনিক পরিভাষাগুলো, যেমন অপহ বা ব্যাপ্তি, একদম অপরিবর্তিত রেখেছেন। পাঠককে রীতিমতো বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যাকে বলে ফরেনাইজেশন বা বিদেশীকরণ। আবার অন্যদিকে মৈথিলি ভাষার নিজস্ব বাক্য গঠন, প্রিয় ভাই এর মতো দেশীয় সম্বোধন ব্যবহার করে পুরো বিষয়টা স্থানীয় সংস্কৃতির অনেক কাছাকাছি নিয়ে এসেছেন, যাকে আমরা ডোমেস্টিকেশন বা ঘরোয়াকরণ বলি। দুটো ধারার কি অসাধারণ একটা ব্যালেন্স ভাবা যায়। এই প্রসঙ্গে ইউজিন নিডার ডাইনামিক ইকুইভ্যালেন্স তত্ত্বটার কথা বলতেই হয়। এই পদ্ধতির আসল ম্যাজিকটা হলো, 1000 বছর আগে মূল সংস্কৃত বইটা পড়ে তৎকালীন পণ্ডিতদের মনে যে প্রভাব পড়েছিল, আজকের আধুনিক মৈথিলি পাঠকের মনেও ঠিক সেই একই বুদ্ধিবৃত্তিক প্রভাব তৈরি করা। অনুবাদক জটিল যুক্তির কাঠামোটা একদম মূল পাঠের মতো অটুট রেখেছেন, কিন্তু উদাহরণ আর ব্যঙ্গগুলোকে এমনভাবে সাজিয়েছেন যাতে আধুনিক পাঠক খুব সহজেই সেটা ধরতে পারেন। আর এভাবেই আমরা পৌঁছে গেছি আমাদের একদম শেষ পর্বে, মৈথিলি ভাষার ভবিষ্যৎ। এই পুরো কাজটা খুব চমৎকারভাবে প্রমাণ করে দেয় যে একটা ভাষা শুধু দৈনন্দিন কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মৈথিলি যে কেবল কোনো লোকজ ভাষা নয়, বরং বিমূর্ত জ্ঞানতত্ত্ব আর জটিল দর্শন ধারণ করার মতো পূর্ণ একাডেমিক সামর্থ্যের রয়েছে, এই অনুবাদ সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এটা মৈথিলি সাহিত্য ব্যবস্থার একটা বড় শূন্যস্থান তো পূরণ করলই, তার সাথে একটা নতুন দার্শনিক গদ্যশৈলীর জন্ম দিল। আর বিদেহের মাধ্যমে এই পুরো শাস্ত্রীয় ঐতিহ্যটা এখন ডিজিটালাইজড হয়ে গেল ভবিষ্যতের জন্য। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা যে মূল নির্যাসটা পাচ্ছি তা হল অনুবাদ হল পুনরুদ্ধার। উদয়নাচার্যকে মৈথিলি ভাষায় অনুবাদ করা মানে শুধু এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর নয়, এটা হলো আধুনিক সময়ের জন্য হারিয়ে যাওয়া একটা বিশাল বুদ্ধিবৃত্তিক স্মৃতিকে পুনরায় জাগিয়ে তোলা, এক ধরনের সাংস্কৃতিক অ্যামনেশিয়া থেকে মুক্তি। এই অমূল্য ঐতিহ্যকে 1000 বছর পর তার নিজের মাতৃভূমিতে সম্মানের সাথে ফিরিয়ে আনার এর চেয়ে সুন্দর উপায় আর কি হতে পারে। তো শেষ করার আগে একটা গভীর প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, বিশ্বের আনাচে কানাচে এরকম আরও কত প্রাচীন বুদ্ধিবৃত্তিক গুপ্তধন লুকিয়ে আছে, যেগুলো শুধুমাত্র তাদের নিজ মাতৃভাষায় অনুবাদ হয়ে ঘরে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে। অনুবাদের এই যে অসীম ক্ষমতা, ইতিহাসকে নতুন করে জাগিয়ে তোলার ক্ষমতা, এটা সত্যি অবাক করার মতো। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের নতুন কিছু নিয়ে ভাবতে একটু হলেও সাহায্য করবে। ভালো থাকবেন।